নমস্কার, আমি ডক্টর আরপি মণ্ডল। আমি ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সেইগুলি সম্পর্কে সাধারণ মানুষের কাছে অ্যাওয়ারনেস তুলে ধরা বা সচেতন করে তোলাই আমার লক্ষ্য এবং তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করাই আমার মিশন। ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত কারণে যে ভয়াবহ সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলি সম্পর্কে আজকে আমি সুগারের ক্ষতিকারক দিক এবং তার টার্গেটেড অর্গানসমূহ নিয়ে আমরা আলোচনা করব। আমি এর পূর্বের ভিডিওতে সুগারের লক্ষণসমূহ আলোচনা করেছি এবং লক্ষণগুলি দেখে যদি সুগার বা ডায়াবেটিস আর্লি ডিটেক্ট হয় তাহলে খুব সহজেই তাকে প্রতিরোধ করা যায় এবং ডায়াবেটিসকে ভয় না পেয়ে তার ব্যবস্থা নেওয়া যায়, তাকে কন্ট্রোল করা যায়। সেগুলি সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা খুব প্রয়োজন। ডায়াবেটিস হচ্ছে নীরব ঘাতক। সুগারকে বলা হয় সাইলেন্ট কিলার। কেন সাইলেন্ট কিলার? কারণ এই কিছু জানায় না, শরীরের মধ্যে প্রবেশ করে শরীরকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এবং এই শরীরকে নষ্ট করার প্রবণতা দু ধরনের। এক হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক। অ্যাকুইট কিছু সমস্যা তৈরি হয় যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট, আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট বা আপনাদের নিকট আত্মীয় বন্ধু বান্ধব যারা ডায়াবেটিসে ভুগছে তারা নিশ্চয়ই এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানেন। তবে সেই জানার মধ্যে কিছুটা অনেক সময় ভ্রান্ত ধারণাও থাকতে পারে, সেগুলি থেকে আপনারা একটু সচেতন থাকবেন। ডায়াবেটিস মানেই সব সময় যে ক্ষতি করে তা নয়, ডায়াবেটিসকে নিয়ে চলতে হবে এবং ডায়াবেটিস কিভাবে আপনাকে সুস্থ রাখবে ডায়াবেটিস নিয়েও সেই ব্যবস্থাটাকে আপনাকে জানতে হবে। সেখানে আমরা দেখব যে ডায়াবেটিসের যে যে বিষয়গুলি আমরা লক্ষণগুলি দেখলাম, লক্ষণগুলি দেখে যে ব্যবস্থাগুলি নিতে হবে সেই ব্যবস্থাগুলি কিসের উপরে কিভাবে নেওয়া হবে সেই সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। সাধারণত এই ক্ষতিগুলিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যেমন অ্যাকুইট বা সাডেন এফেক্ট, হঠাৎ করে কী ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, আর ক্রনিক বা গ্র্যাজুয়াল এফেক্ট, ধীরে ধীরে আপনার শরীরে কি কি ক্ষতি করতে পারে সেগুলিও আমরা এখানে আলোচনা করব এবং টার্গেটেড অর্গান কি কি রয়েছে। ডায়াবেটিস আমাদের আসছে শরীরের মধ্যে প্রবেশ করছে, নীরবে থেকে যাচ্ছে এবং আমাদের কোন কোন অঙ্গগুলিকে টার্গেট করছে সেগুলিকে আমাদের আগে থেকে একটু জানতে হবে। সেগুলির মধ্যে আমরা বলতে পারি, আমরা যদি একদম উপর থেকে শুরু করি তাহলে ব্রেন। আমাদের ডায়াবেটিস ফার্স্ট টার্গেট ব্রেন ড্যামেজ করে দেওয়া, ব্রেনকে স্ট্রোকস তৈরি করে দেওয়া, স্ট্রোক সৃষ্টি করা, এর ফলে সারা জীবন হয়তো প্যারালাইজ হয়েই থাকতে হলো। সুতরাং এই সমস্ত বিষয়গুলি আমরা দেখব। এরপরে আমরা একটু নিচে আসতে পারি চোখ। ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটাকে আমরা বলে থাকি, ডায়াবেটিক পেশেন্টরা সাধারণত চোখের যে রেটিনাটাকে নষ্ট করে দেয়। এই রেটিনাটাকে নষ্ট করে দিলে অন্ধত্ব নেমে আসে। তাহলে সেই অন্ধত্ব থেকে আমাদের দূরে থাকার জন্য কি করতে হবে? ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস থেকে নিজেকে দূরে রাখা বা নিজেকে সুস্থ রাখার জন্যে 1 নম্বর শর্ত হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল, 2 নম্বর শর্ত ডায়াবেটিস কন্ট্রোল, 3 নম্বর শর্ত ডায়াবেটিস কন্ট্রোল। কীভাবে কন্ট্রোল করবেন সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে গাইড করবেন এবং আপনাকেও সেই বিষয়ে সচেতন থাকতে হবে, তবেই আপনি সুস্থ থাকতে পারবেন। নেক্সট হচ্ছে আমাদের হার্ট, কার্ডিওভাস্কুলার ডিজিজ। হার্টকে টার্গেট করে। সুগার ধীরে ধীরে হার্টের করোনারি আর্টারির মধ্যে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড জমিয়ে বিভিন্নভাবে ক্ষতি করে এবং মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার ডিজিজের আক্রান্ত করতে পারে। নেক্সট আমরা লিভারের কথা বলতে পারি। লিভার হচ্ছে আমাদের শরীরের একটা ভাইটাল অর্গান, যেটাকে আমরা শরীরের রসায়নগার বলে থাকি।
এখান থেকে আমাদের শরীরের যে সমস্ত শক্তি, এনার্জি, সেটা আমরা খাদ্য খাবার থেকে পেয়ে থাকি। সেখানে এনার্জি লিভারে স্টোর হয়ে সেখান থেকে রক্তের মাধ্যমে আমাদের সমস্ত শরীরের বিভিন্ন কোষে কোষে পৌঁছিয়ে দেয় এই লিভার। কিন্তু এখানে ডায়াবেটিক পেশেন্ট হওয়ার আগে আমরা দেখতে পাই, আমাদের সমীক্ষায় দেখা গেছে যে ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্টের ফ্যাটি লিভারের প্রকোষ্ঠগুলিকে বন্ধ করে দেয় ফ্যাটি, এবং লিভারের যে স্বাভাবিক কাজকর্ম সেটাকে বন্ধ করে দেয়। তাহলে এই টার্গেটেড অর্গান হিসাবে আমরা লিভারকে দেখতে পারি। লিভারের পরে আমরা যে সমস্ত, একটু নিচে দেখুন কিডনি রয়েছে, আমাদের দুটি কিডনি রয়েছে, সেই কিডনিকে টার্গেট করে। কিডনির বিশাল কাজ রয়েছে। আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিন যেগুলো থাকে সেগুলিকে কিডনি বার করে দেয়। আমাদের প্রস্রাবের মাধ্যমে আমরা শরীর থেকে সেটা বার হয়ে যায়, দূষিত পদার্থগুলি বার হয়ে যায়। তাই কিডনিকে অ্যাফেক্ট করে সুগার, কারণ সুগার জনিত কারণে কিডনির সমস্যা তৈরি হয়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, এটা একটা কমন ডিজিজে পরিণত হয়েছে। সাধারণ মানুষ এবং সুগার পেশেন্টরা তো বটেই, এছাড়াও সাধারণ মানুষের মধ্যে কিডনির উপরে আমরা যে অত্যাচার করে থাকি, বিশেষ করে আমরা পেন কিলার, বিভিন্ন ধরনের পেন কিলার খেয়ে থাকি, বিভিন্ন ধরনের স্টেরয়েড নিয়ে থাকি, বিভিন্ন কারণে আমরা কিডনির উপরে অত্যাচার করে থাকি এবং কিডনি একটা সময় গিয়ে ফেলিওর হয়, এবং কিডনির ফেলিওরের কারণে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সেগুলি আমরা ভোগ করতে থাকি। তো এই সম্পর্কে আমাদের আলোচনা এবং জানতে হবে, সচেতন থাকতে হবে। এবং নেক্সট আমরা বলতে পারি আমাদের নার্ভাস সিস্টেম বা নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এই নিউরোকে, আমাদের ডায়াবেটিক নার্ভকে আক্রমণ করে। এই সমস্তগুলি হচ্ছে ডায়াবেটিসের কমন এবং টার্গেটেড অর্গান। এই অর্গানগুলিকে আমরা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে সাবধান হতে পারবো সেই বিষয়ে আজকে আমার আলোচনা। আজ আমি এই সার্টেন এফেক্ট বা সুগার ফল সম্পর্কে আলোচনা করব। সুগার ফল কিভাবে হয়, সুগার ফল কাকে বলা হয় এবং কাদের হয়, এই বিষয়গুলি নিয়ে আমি একটু আলোচনা করব। এর লক্ষণগুলি বা কী, আমরা কি করে বুঝবো যে আমার সুগার ফল করছে, সেই বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সেখান থেকে খুব সহজেই তার প্রতিকার সাধন করে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সেই পেশেন্টকে রক্ষা করতে পারবো বা নিজেকে রক্ষা করতে সক্ষম হব। সেখানে আমরা কি বলবো, ডায়াবেটিস সুগার ফল বা হাইপোগ্লাইসেমিয়া কি? হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে সুগারের পরিমাণটা কমে যাওয়া। সুগার আমাদের শরীরে এমন পর্যায়ে থাকে, আমরা ফাস্টিং সুগারকে বলে থাকি 120-র নিচে, যাদের ডিটেক্ট হয়েছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যদিও আমরা ডিটেক্ট হয়েছে তাদের 126-এর নিচে আমরা থাকলেই সেটাকে নর্মাল বলে থাকি। যাদের ডিটেক্ট হয়নি, আনডিটেক্টেড পার্সন, তাদেরকে আমরা 100-র নিচে থাকলে বলি যে না ঠিক আছে। এবং পিপি অর্থাৎ খাওয়ার 2 ঘন্টা পরে যখন আমরা সুগারটা পরিমাপ করি তখন সেটা 140 থেকে 180, 90 বা 200-র মধ্যে যদি থাকে আমরা জানবো যে একজন পেশেন্ট সে ঠিক জায়গায় রয়েছে। এবার এই সুগার অনেক সময় দেখা যাচ্ছে যে সুগার ফল করে 50-এর নিচে চলে আসছে, তখনই তার বিভিন্ন ধরনের লক্ষণ আবির্ভাব ঘটে, তখনই আমরা তাকে সুগার ফল বলে থাকি। সুগার ফল করলে যে যে লক্ষণগুলি আসে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখানে এই হাইপোগ্লাইসেমিয়া একটা সবচাইতে মারাত্মক সাইড এফেক্ট হচ্ছে এই সুগারের। সুগার আপনার একটু বেশি থাকলে অসুবিধা নেই, কিন্তু সুগার যখন কমে যায় তখন কিন্তু খুব সমস্যা সৃষ্টি করে এবং এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে যায়। এটার ভুরি আমরা উদাহরণ দিতে পারি এবং বিভিন্ন সময়ে আপনিও দেখে থাকবেন আপনার পরিচিত কোনো সুগার পেশেন্ট, আপনার আত্মীয়, আপনার বন্ধুবান্ধব, তাদের মধ্যে দেখবেন যারা নিয়মিত ওষুধ
খায় বা ইনসুলিন নেন তাদের মধ্যে এই ধরনের সমস্যা কিন্তু দু একবার ঘটে গেছে, তার অজান্তেই হয়তো ঘটে গেছে। তাহলে কেন ঘটছে সেটা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, এবং ঘটে গেলে আমরা কিভাবে তাকে রক্ষা করব সেই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। ঘটার সময় সেই পেশেন্ট কীভাবে, তার মানসিক অবস্থা কেমন হয়, তার শারীরিক অবস্থা কেমন হয়, সেগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। সেগুলি সম্পর্কেই আজকে আমার আলোচ্য বিষয়। তাহলে কাদের হওয়ার সম্ভাবনা রয়েছে? অর্থাৎ যারা ইনসুলিন নিয়ে সুগার ট্রিটমেন্ট করে, যারা সুগারে আক্রান্ত এবং যথেচ্ছভাবে তারা প্রচণ্ড পরিমাণে ডায়েট কন্ট্রোল করে এবং এক্সারসাইজ করে, এবং এক্সারসাইজের সময় তারা নির্ধারণ না করে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত এক্সারসাইজ করার ফলেও তার সুগার ফল করে যেতে পারে। তাহলে সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এখানে যে এখানে মোস্ট কমন সিমটম আমরা কি করে বুঝবো যে হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছে? এখানে আমরা কতগুলি অটোনমিক যে সমস্ত সিমটমগুলি থাকে, যেমন প্রচণ্ড পরিমাণে সোয়েটিং, অর্থাৎ শরীরে ঘাম হয়। প্রচণ্ড পরিমাণে ঘাম হলে আমরা বুঝবো তার সুগার ফল করে যাচ্ছে। সবসময় নয়, কিন্তু একজন সুগার পেশেন্টের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে যে সুগার ফল করে যেতে পারে। দ্বিতীয়ত আমরা প্রচণ্ড খিদে, হাঙ্গার, মানে প্রচণ্ড পরিমাণে খাবারের যে ইচ্ছা, খিদে পেয়ে যায়। তারপরে ট্রেম্বলিং, তার কম্পন, হাত পা কাঁপছে, বুকটা কাঁপছে, শরীরটা কেঁপে যাচ্ছে, এই ধরনের সমস্যা যদি হয় তাহলে তার সুগার ফল করতে পারে। এই ট্রেম্বলিং যদি তার হয়, এবং অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, তার শরীরটা এমনভাবে উদ্বিগ্ন, মন চঞ্চল ইত্যাদি এই সমস্ত প্রকাশ পেলে বুঝতে হবে যে তার হয়তো সুগার ফল করে যাচ্ছে। পাউন্ডিং হার্টকে যেন নিষ্পেষণ করছে, হার্টকে যেন চেপে ধরছে কেউ, হার্টকে চেপে ধরে তাকে যেন নড়তে দিচ্ছে না, এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তখন তাকে বলা হয় অটোনমিক সিমটম। এছাড়া তার নিউরোলজিক পেন, গ্লাইসোপেনিক যে সমস্ত সমস্যাগুলি হয় তার মধ্যে কনফিউশন বা বিশৃঙ্খলা দেখা দেয়। এই নিউরোগ্লাইকোপেনিক যে সিমটম তার মধ্যে কনফিউশন বা বিশৃঙ্খলা, তার শরীরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশৃঙ্খলা বলতে কোনো কিছুই তার ভালো লাগছে না, বিভিন্ন ধরনের কনফিউশন দেখা দিচ্ছে, এটা এই আছে তো, এটা ঠিক আছে তো, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের সমস্যা তার মধ্যে আসবে। ড্রাউজিনেস, তার ড্রাউজিনেস হচ্ছে নিদ্রালুতা, তন্দ্রাভাব, যেন বসেও সে ঘুমিয়ে যাচ্ছে, কোনো কাজের এনার্জি পাচ্ছে না। এই ড্রাউজিনেস বা মেন্টাল অ্যাবস্ট্রাকশন বা চটকা, মনের মধ্যে একটা চটকা শুরু হয়েছে, তন্দ্রাভাব শুরু হয়েছে, নিদ্রালুতা, যেন চোখটা ঢুলুঢুলু ভাব, এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। স্পিচ ডিফিকাল্টিস, তার কি হতে পারে, কথা জড়িয়ে যেতে পারে, কথা ঠিক করে বলতে পারছে না, কথা জিজ্ঞেস করলে তার উত্তর দিতে পারছে না, বা সে নিজের পাশে কেউ আছে তাকে ডাকতে পারছে না, এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। পাশে তার পার্টনার শুয়ে থাকলেও দেখা যাচ্ছে তাকে ডাকতে পারছে না, সাড়া নিতে পারছে না, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়। তাহলে এটাকে নিউরোগ্লাইসোপেনিক যে সিমটম, সেই সিমটমগুলি আমরা এইভাবে বলতে পারি। এছাড়া ইনঅ্যাবিলিটি টু কনসেন্ট্রেট করতে পারে না কোনো কাজে, এই কাজটা করব, কাজের সময় তার মনোসংযোগ করতে পারে না, কোনো একটা কাজের মধ্যে মনোসংযোগ না করতে পারা, এটা একটা তার লক্ষণ। নেক্সট আমরা বলতে পারি ইনকোঅর্ডিনেট, তার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে ইনকোঅর্ডিনেশন, আমাদের অসঙ্গবদ্ধতা, ইনকোঅর্ডিনেশন বা অসঙ্গবদ্ধতা, হাতটা তুলতে হবে, তুলতে পারছে না, চোখটা তুলে তাকে কথা বলতে হবে, সেটা করতে পারছে না, শরীরের অঙ্গের মধ্যে অসংবদ্ধতা
লক্ষ্য করা যায় বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়। তার বিরক্তিভাব, কিছু জিজ্ঞেস করলে তাকে সে খুব বিরক্তি প্রকাশ করছে, তার রাগান্বিত হয়ে যাচ্ছে, ইরিটেবিলিটি এবং অ্যাঙ্গারনেস এগুলি তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এ হচ্ছে এই সমস্ত সিমটমগুলি দেখলে। এছাড়া আমরা নন স্পেসিফিক কিছু সিমটম দেখে থাকি, যেমন নৌশিয়া, বমি বমি ভাব। এই সমস্ত শারীরিক মানসিক যে সমস্ত অসুবিধাগুলো সৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে তার বমি বমি ভাব এবং প্রচণ্ড টায়ার্ডনেস, যেন কোনো কিছু করতে পারছে না, হাতটা তুলতে পারছে না, মাথাটা তুলতে পারছে না, এক গ্লাস জল তুলে খেতে পারছে না, ইত্যাদি বিভিন্ন ধরনের এত টায়ার্ডনেস তার মধ্যে আসে। এবং তার সঙ্গে থাকতে পারে তার মাথার যন্ত্রণা, প্রচণ্ড মাথার যন্ত্রণা, যে যন্ত্রণার ফলে সে মাথা তুলে দিকে তাকাতে পারছে না বা কথা বলতে পারছে না। এই ধরনের সমস্যা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু সেটা হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল, এটা আমরা খুব সহজেই সেটা ডিটেক্ট করতে পারি। এবং তার জন্যে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। যদি এই ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে হাইপোগ্লাইসেমিয়ার কারণ কি কি কারণে হতে পারে সেই কারণ এবং তার প্রতিকার বা তার ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব এবং সেই পেশেন্টটাকে কিভাবে সুস্থ করব, তার ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হচ্ছি। নমস্কার, ভালো থাকবেন, আগামী দিন আবার দেখা হবে।